সুপ্রিয় দর্শক, কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি এই অনুষ্ঠানে আমরা মানুষের সুস্বাস্থ্যের প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারীর মাসিক চক্রের নিয়ম অনিয়ম, এবং এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার বিলকিস বেগম চৌধুরী। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ বিভাগীয় প্রধান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ। আপনাকে সুস্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আপনারাও যুক্ত থাকতে পারেন। পর্দায় দেখানো নম্বরে টেলিফোন করতে পারেন আজকের বিষয়বস্তু সংক্রান্ত কোনো প্রশ্ন বা সমস্যা। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন, সমস্যা সমাধানের পথ দেখাবেন। এবং যারা অনলাইনে রয়েছেন তাদেরকে বলছি, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু আপনারা দেখতে পারেন নেক্সাস হেলথ ফেসবুক এর পেজে। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রফেসর চৌধুরী, নারীর মাসিক চক্রের নিয়ম অনিয়ম এ প্রসঙ্গে আমরা কথা বলবো। আপনি শুরুতে আমাদের জানান নারীর মাসিক ঋতুস্রাব চক্র, যেটাকে আমরা সংক্ষেপে মাসিক বলি বা মাসিক চক্র বলি, সেটি বলতে আসলে কি বুঝিয়ে থাকেন আপনি? ধন্যবাদ ডক্টর চৌধুরী। নারীর যে মাসিক, এটা কিন্তু আমরা সাধারণত মাসিক বলি বা পিরিয়ড বলি, আমরা স্বাভাবিকভাবে বলি। এখানে বিভিন্ন নাম দেওয়া যায়। এটা নারী জীবনে একটা স্বাভাবিক প্রক্রিয়া, অতি স্বাভাবিক প্রক্রিয়া। এটা নারী জীবনেরই একটা অংশ। নারী যখন বয়সন্ধিক্ষণে কিশোরী থাকে, তখন কিশোরীর শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষণীয় হয়, এবং এই পরিবর্তনের মাধ্যমেই একজন কিশোরী কি হয়, পূর্ণবয়স্ক নারীতে রূপান্তরিত হয়। সে প্রজননক্ষম হয়, সন্তান ধারণে সামর্থ্য হয়। তো এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনের একটি হচ্ছে আমাদের মাসিক ঋতুস্রাব, নারী জীবনের মাসিক ঋতুস্রাব। আচ্ছা, তো এখন আমরা বলবো যে কেন হয়, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আপনার সামনে একটি মডেল আপনি রেখেছেন, এটা একটু আমাদের বুঝিয়ে বলেন দর্শকদের জন্য। আমি সেটাই বলছি, যে আমরা যখন বলছি যে দেখেন এটা একটা আমাদের, এটা জরায়ু, এটা জরায়ুর উপরের অংশ এবং জরায়ুর নিচের অংশ। আসলে এটা এর আর একটা পার্ট আছে উপরে, এইভাবে থাকে। এবং এর দুই পাশে দেখুন আপনারা, এই যে দুটো ডিম্বাশয়, এটা স্বাভাবিক ডিম্বাশয়, এটা দেখার দরকার নাই। এবং তার উপরে থাকে আমাদের টিউব, যেটা হচ্ছে যে ডিম্বনালী। এখন মাসিক কিভাবে হয় আমি সেটা আপনাদেরকে বলছি। তা আমাদের এই যে দুই পাশে যে ডিম্বাশয় আছে, এই দুটো ডিম্বাশয়ের কাজ হচ্ছে ডিম্বাণু প্রতি মাসে মাসে বয়সন্ধিক্ষণ থেকে ডিম্বাণু নিঃসরণ করা এবং হরমোন নিঃসরণ, যেটাকে আমরা বলি মেইলি হরমোন অর্থাৎ ফিমেল হরমোন, নারী হরমোন, মূলত ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। তো এই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কাজ হচ্ছে, ইস্ট্রোজেনের কাজ কি, সময়ের সাথে সাথে এটা করে কি, কোনো এক সময়ে এই যে জরায়ুর ভিতরে আমাদের তিনটা লেয়ার আছে, এটা বাইরে, মাঝখানে এটা হচ্ছে মাসল লেয়ার এবং লালটি, এবং এইটা হচ্ছে একদম ভেতরের লেয়ার, যেটাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম। তো ইস্ট্রোজেনের প্রভাবে এই ভেতরের আস্তরণটি কি হয়, পুরু হয়, ঠিক হয়ে যায়। ইস্ট্রোজেনের প্রভাবে মোটা হয়ে যায়, থিকার হয়। আবার প্রজেস্টেরন করে কি, এই পুরুত্বকে ধরে রাখার চেষ্টা করে। কিন্তু আমাদের তো এই হরমোনের তারতম্য হয়, কখনো উঠবে, কখনো নামবে, কখনো কমবে। একই লেভেলে থাকলে তখন কিন্তু মাসিক হয় না। যখন এই হরমোনের তারতম্য হয়, তখনই আমাদের হচ্ছে যে এই যে ভেতরের যে আস্তরণ ছিল, এখানে কি থাকে, বিভিন্ন ধরনের ছোট ছোট রক্তনালী অথবা ভেতরের আস্তরণটা এটা ভেঙে যেতে থাকে। এবং এই ভেঙে যাওয়ার ফলে কি হয়, এখান থেকে যদি গর্ভধারণ না করে, সেই আস্তরণ রক্তনালী ভেঙে সেই স্রাব হয়ে আমাদের এই পথে যে জনন পথ দিয়ে সেটা বের হয়ে আসে। এটাই হচ্ছে আমাদের মাসিক। তার মানে ঋতুস্রাবের এই রক্তে শুধু রক্তই থাকে না, মৃত কোষ এবং আরো কিছু থাকে। থাকে।
একটি বিষয়, এটি অনেকেই জানেন না, প্রতি মাসে নারীর যে এই মাসিক ঋতুস্রাবটি হয়, এতে কি পরিমাণ রক্ত বের হয়ে যায়? আচ্ছা, আমরা যদি স্বাভাবিকভাবে বলি, যে সাধারণত আমরা যদি অ্যাভারেজ বলি, তাহলে 30 থেকে 50 মিলিলিটারের মতো এমএল। এমএল, 30 থেকে 50। তবে এর চেয়ে কমও হতে পারে, ম্যাক্সিমাম আমরা বলি 80 এমএল এর মতো, আচ্ছা, ম্যাক্সিমাম। তো এর চেয়ে কম বেশি যখন হয়, তখন আমরা মনে করি যে সেটা স্বাভাবিক নয়। আচ্ছা। এটাই হচ্ছে আমাদের। আপনি একটু আগে বললেন যে ওভারি বা ডিম্বাশয় এটি নারী হরমোনগুলো তৈরি করে। তৈরি করে। যদি কোনো কারণে নারী হরমোন কম তৈরি করে এবং ডিম্বাশয়টি শরীরে, তো নারীর শরীরে তো পুরুষ হরমোন তৈরি হয় কম বেশি, সেটি যদি বেশি হয়ে যায়, এটা কি মাসিকের উপর কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, এটা মাসিকের উপর প্রভাব ফেলবে, নারী শরীরের উপর প্রভাব ফেলবে, নারীর প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলবে। কারণ আমাদের এখান থেকে যে হরমোনটা আসে, আমি আগেও বলেছি যে আমাদের যে মেইলি হরমোন এস্ট্রোজেন, প্রজেস্টেরন, সেটার সমতা রক্ষা হয় সবসময়। কিন্তু কোনো কারণে এখান থেকে কিন্তু আমাদের পুরুষ হরমোনও আসে। আচ্ছা, সেটা একটা লিমিটেশন আছে, একটা সার্টেন লেভেল পর্যন্ত, অল্প মাত্রায় আছে। সেটা যদি অতিরিক্ত হয় বা অন্যান্য জায়গা থেকে শরীরে সেই পুরুষ হরমোন আসে, তখন কি হয়, ডিমটা আর ফুটতে পারে না। আচ্ছা, ডিম যখন ফুটতে না পারে, একদিকে কি হবে, ডিমের স্ফোটন হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, তার প্রজনন ক্ষমতার উপর প্রভাব পড়বে। এবং এই হরমোনের প্রভাবে তাহলে তার ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোনটার উপর এটা প্রভাব ফেলে, সেটাও ঠিকমতো আসে না। তখন কি হচ্ছে, তার মাসিকও অনিয়মিত হয়। সাধারণত ইউজুয়ালি দেখা যায় যে অনিয়মিত হবে, পরিমাণটা কমে যেতে পারে, কখনো পরিমাণটা বাড়তে পারে যদি এন্ড্রোজেন হরমোন অনেক বেশি হয়। এরকম নানা ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা, এর সাথে মোটা হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, অথবা অনেক মেয়ের আমরা ঠোঁটের উপরে দেখি, উপরের ঠোঁটের উপরে বেশ কিছু ঘন লোম, বা এই অংশেও দেখি মুখের নিচে, এরকম কিছু হতে পারে কি? হ্যাঁ, এরকম হতে পারে, এবং সেটাকে আমরা কিন্তু একটা মানে আমরা একটা নামে বলি আচ্ছা, এখন, যেটা আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিরকম সেটা? আমাদের কিশোরীরা এখন বেশ মোটা হয়ে আসে, হুম, বেশ তাদের ওজন বেশি, মানে হাইট ওয়েটের তুলনায় তাদের ওজন বেশ বেশি থাকে, আচ্ছা, এবং তাদের অনিয়মিত মাসিক হচ্ছে, তাদের মুখে বা বিভিন্ন জায়গায় বেশ লোম গজাচ্ছে। এটাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আচ্ছা, মানে পিসিওডি, পিসিওএস, বিভিন্ন নামে আমরা বলি, আরও নাম আছে। তো এই যে যেটা হয়, এটা কিন্তু তার একটা প্রভাব হচ্ছে যে শরীরে পুরুষ হরমোনটা বেড়ে যাওয়া মূলত, এবং আরও কিছু যে তার ওজন বেড়ে যাওয়া, এবং তার পুরুষ হরমোনের পাশাপাশি যেটা হচ্ছে যে তার ডিম্বটা ঠিকমতো সময়ে ফুটছে না, তার মানে ওভুলেশনটা হচ্ছে না, ডিম্বায়নটা হচ্ছে না। তো এই সমস্ত মিলে সে নারী কি হচ্ছে, তার পরবর্তীতে বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে, এবং এর ফলে সে যখন গর্ভধারণ করতে চায়, তার ফার্টিলিটি সমস্যাও দেখা দেয়, গর্ভধারণে কি অসুবিধা হয়। অর্থাৎ সে বাচ্চা নিতে চাচ্ছে সময় মতো, কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে বাচ্চা চাইলেও কিন্তু হয়ে যাচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়া যারা আছে, যার প্রতি মাসে নিয়মিত মাসিক চক্রে কোনো সমস্যা নাই, ইউজুয়ালি হয়। কিন্তু এদের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে যে দেখা যায় যে দেরিতে বাচ্চা যে হবে না ঠিক না, দেরিতে হচ্ছে, বেশ অনেক কিছু সমস্যা নিয়ে সে তখন আমাদের কাছে মোটা হয়ে যাচ্ছে, বাল্কি হয়ে যাচ্ছে, অনিয়মিত মাসিক, এ সমস্ত কিছু নিয়ে সে আমাদের কাছে চলে আসে। জি, আপনি চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আবারও মনে করিয়ে দিই, আমাদের এই আলোচনায় কিন্তু আপনারাও যুক্ত হতে পারেন। পর্দায় দেখানো নম্বরে ফোন করে এই মাসিক সংক্রান্ত কোনো অসুবিধা অথবা কোনো অসুস্থতা আপনারা নির্দ্বিধায় ফোন করতে পারেন। ফোন করে আমাদের বিশেষজ্ঞ ম্যাডাম, তিনি সানন্দে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, যেমনটি বলছিলাম, প্রতি মাসে মাসিক হয়। আচ্ছা, যদি এটি না হয় তাকে আমরা কি বলি, এবং এই না হওয়ার ধরনগুলো কেমন? সাধারণত আমি বলেছি যে প্রতি মাসে মাসে আমাদের মাসিক হয়, এবং সাধারণত যদি 21 দিনের আগে না হয় বা 35 দিনের পরে না হয়,
এই ঋতুচক্রকে আমরা বলি স্বাভাবিক ঋতুচক্র, অর্থাৎ 21 থেকে 35 দিনের মধ্যে হতে পারবে, এটা একটা। তো কারো কারো এরকম নাও হতে পারে, তখন আমরা বলি যে অনিয়মিত মাসিক চক্র। আর কারো যদি 6 মাসের বেশি না হয়, তখন আমরা তাকে বলি যে মানে মাসিক হচ্ছে না, অ্যামোনেরিয়া শব্দটা বলি, অর্থাৎ মাসিক হচ্ছেই না, ঋতুবন্ধ। ঋতুবন্ধ। তো আমরা যেটা বলি যে এই যে অনিয়মিত মাসিক চক্র, অর্থাৎ 21 দিনের আগে না বা 35 দিনের পরে না, সেক্ষেত্রে বিভিন্ন কারণ আছে। আমরা বলি যে তিনি তার একজন বিশেষজ্ঞ। দর্শক রয়েছেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার আসসালাম। নাম নাজনীন আক্তার। আমি ঢাকা থেকে ফোন করছি। হ্যাঁ। আমার বয়স হচ্ছে 35 বছর। আচ্ছা বলুন। জি হ্যাঁ। জি, আমার 2টা বেবি আছে। একটা হচ্ছে 7 বছরের, আরেকটা হচ্ছে 3.5 বছর। হুম। এখন মানে 2টাই ছেলে। আমি আরেকটা বেবি নিতে যাচ্ছি। কিন্তু মানে এই দ্বিতীয় বেবিটা হওয়ার পর থেকে আমার পিরিয়ডটা একটু অনিয়মিত ছিল। মাঝে মাঝে হয়তো বা মানে একটু লেট করে হয়তো বা 1 মাসে 2-3 বারও হইছে। হুম। কিন্তু এখন মোটামুটি 1 মাস পরে পরেই হয়। কিন্তু আমরা আসলে কনসিভ করতে পারছি না। আচ্ছা, এটার আপনার কি কারণটা কি? ডায়াবেটিস বা উচ্চ না, রক্তচাপ আমার বা ডায়াবেটিস নেই। থাইরয়েডের সমস্যা? থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। ডাক্তার দেখানোর পর এখন আর নাই। বাট আমি মানে আমার ওজন প্রায় 70 প্লাস। আচ্ছা হ্যাঁ, প্লিজ। ধন্যবাদ। আপনি থাইরয়েড হরমোনটা আপনাকে পরীক্ষা করতে হবে এবং আপনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আপনি একটু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যদি যান, আপনার যেহেতু 2জন বেবি আছে এবং 2জন বেবি কি নর্মাল হয়েছিল না সিজার? না, সিজারিয়ান। সিজারিয়ান সেকশন। তো আপনি কতদিন যাবৎ চেষ্টা করছেন? প্রায় 2 বছর যাবতই আসলে চেষ্টা করতেছি। 2 বছর যাবৎ চেষ্টা করছেন এবং একই সঙ্গে 2জনে আছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে আপনাকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে আমরা সেই অনুসারে চিকিৎসাটা দেব। কিন্তু যেটা উনি কি হতে মা পারে হতে পারবেন? যেটা হতে পারে হরমোনের চিকিৎসা। আমরা মনে করছি অবশ্যই হতে পারবেন। এত ঘাবড়ে যাওয়ার কিছু না, যেহেতু আপনার 2জন বাচ্চা আছে। আমরা 1 বছরও যদি হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রী নিয়মিত সহবাসের পরেও যদি বাচ্চা না আসে, তখন আমরা তাকে বলি সেকেন্ডারি সাবফার্টিলিটি। আমরা কিন্তু ইনফার্টিলিটি বলি না। অর্থাৎ সে অবশ্যই প্রজননে সক্ষম, প্রজনন ক্ষমতা আছে, কিন্তু কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তো হ্যাঁ। আমি বলছি আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান, দেখালে আপনার কারণটা নির্ণয় করে তারপরে হচ্ছে যে সেই অনুসারে আমরা চিকিৎসা করব। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেওয়ার। সাথেই থাকুন, দ্রুতই ফিরে আসুন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি নারীর মাসিক চক্রের নিয়ম অনিয়ম এই শিরোনামে, এবং প্রফেসর ডক্টর বিলকিস বেগম চৌধুরী, তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, আমাদের সাথে রয়েছেন। প্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন বা আপনাদের সমস্যা তুলে ধরতে পারেন। আমাদের অতিথি সানন্দে আপনাদের প্রশ্নের জবাব দেবেন। হ্যাঁ, যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম, এই যে মাসিক ঋতুস্রাবের অনিয়মের ধরনগুলো কেমন, কত প্রকার? আচ্ছা, এটা হচ্ছে একটা তো বললাম যে মাসিক চক্রটা অনিয়মিত হতে পারে। হুম। আরেকটা হতে পারে যে আমরা বললাম যে মাসিক কতটুকু মানে প্রতি মাসে যে ঋতুস্রাবটা হয় সেটার পরিমাণটা। এখন এইখানে যেটা হয় এটা অনেক বেশিও হতে পারে, আবার কমও হতে পারে। আচ্ছা। তো সেটাও এক ধরনের সমস্যা। যেমন কম কখন হয় অলরেডি আমরা একটা বলে ফেলেছি যে পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অথবা হরমোনজনিত, ইভেন আমাদের যেখানে গলা আছে, গলা যে থাইরয়েড হরমোন আছে, সেটার কিন্তু কম বেশির কারণেও কিন্তু আমাদের সমস্যাগুলো দেখা হতে পারে। আরও বেশ কিছু হরমোন আছে যে হরমোনগুলো এর জন্য দায়ী। আচ্ছা, আরেকজন অথবা দর্শক রয়েছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন, তার আগে আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করেছেন সেটি জানান। আমার নাম আব্দুল সালাম, আমি খুলনা থেকে বলছি, আমার বয়স 45। জি হ্যাঁ, আপনি বলুন।
বলছি আমার স্ত্রী এখন দিন দিন শুধু খালি মোটাই হচ্ছে। হ্যাঁ, যখন বিয়ে করছিলাম তখন 40 কেজি ওজন ছিল, এখন 84 কেজি ওজন। আচ্ছা, এখন আমাদের দুটো বাচ্চা। হ্যাঁ, তখন আমরা পিল খাওয়া বন্ধ করে দিই, তখন হচ্ছে ওনার সারা মাসই প্রায় ওই মাঝে মাঝে হিরবির হয়। হ্যাঁ, কিন্তু ডাক্তারের দেখালে একটা ওষুধ দেখার পরে সে বন্ধ থাকে, কিন্তু ওষুধের নামটা আমার মনে নাই। হুম, হুম, এবং পরবর্তী বন্ধ দিলে আবার এরকম হয়। এখন এই মুহূর্তে আমাকে প্রত্যেক মাসে প্রায় 10 থেকে 15 দিন এই রিভিউটা থাকে। এর আচ্ছা, প্রতিকারটা কি হতে পারে এটা? এবং ওষুধ ওই যে পিল খাইলে শুধু খালি মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা। আপনার স্ত্রীর বয়স কত? বয়স 40। বয়স 40। হ্যাঁ, ওনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থাইরয়েডের এই জাতীয় কোনো অসুখ আছে? ডায়াবেটিস নাই, প্রেশার লো। প্রেশার লো, কিন্তু ডায়াবেটিস নাই তো? না, থাইরয়েডের কোনো সমস্যা আছে? সমস্যা থাইরয়েডের কোনো সমস্যা নাই। আচ্ছা, জি, প্রফেসর বিলকিস বেগম চৌধুরী। আচ্ছা, আপনি বলছিলেন যে উনি এখন ওজন বেড়ে যাচ্ছে, তাই তো? জি জি জি। আচ্ছা, এখন ওজন বাড়া কিন্তু আমাদের এখন জাতীয় সমস্যা। এই ওজন বাড়া যে বেড়ে যাচ্ছে, এটা কমানোর প্রথম ধাপ হচ্ছে ওষুধের চেয়েও আমরা কি বলবো জানেন, লাইফস্টাইল মডিফিকেশন। অর্থাৎ আপনার জীবনের যে মান, জীবনযাপন পদ্ধতি, হ্যালো। মান নিয়ন্ত্রণ, সেটা। তাহলে সেটা কিভাবে আসে? একটা আপনার খাবার, আমরা কি বলি? আমরা বলি যে কার্বোহাইড্রেট কম, লো কার্ব, অর্থাৎ ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার, গুড়, চিনি ইত্যাদি সে কম করে খাবে, পরিমিত খাবে। এবং এর সঙ্গে তার যোগ হবে প্রচুর টাটকা শাকসবজি, ফল এবং পর্যাপ্ত পানি। টাটকা শাকসবজি, ফল কেন বলছি? দুটো কারণে। একটা তো তার স্বাস্থ্য ভালো থাকবেই, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াবে, কিন্তু এখানে কিন্তু আপনার ক্যালোরিটা অনেক কম যায়। পেট ভরবে কিন্তু ক্যালোরি কম যাবে। আর খাবার খেতে হবে হচ্ছে আপনার বেশ অনেকবার, কমপক্ষে 6 বার। আমরা আগে কি বলতাম? মাছে ভাতে বাঙালি, আমরা 3 বেলা পেট পুরে ভাত খাবো, মাছ খাবো। কিন্তু এখন না, হয়তো তখনও ছিল, আমরা জানতাম না। খাবারের ধরন, খাবারের পরিমাণ, এই সব কিছুই কিন্তু পাল্টে গিয়েছে। তার মানে প্রথম কথা হচ্ছে যে আমরা খাবারের মানটাকে আমরা নিয়ন্ত্রণ করব। লো কার্ব মানে ভাত, রুটি, মিষ্টি জাতীয় খাবার কম খাবো, শাকসবজি, ফল বেশি করে খাবো, পানি পর্যাপ্ত পরিমাণে খাবো। এবং পাশাপাশি শুধু খেলেই হবে না, আমি যতই কম খাই না কেন, আমি এই যে খাবারটা খাচ্ছি এটাকে কিন্তু বার্ন করতে হবে। অর্থাৎ আমি যা খাচ্ছি সেটাকে আমাকে পোড়াতে হবে। তার মানে কি? আমার বডিটাকে এক্সারসাইজ। এখন এই এক্সারসাইজটা উনি কেমন করবেন, এটা নির্ভর করবে উনি কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি যেমন বলছিলেন ওনার বয়স কত? 40। তো 40-এ ধরেন উনি কিন্তু দড়ি লাফাতে পারবে না, কিছু করতে পারবে হয়তো কষ্ট, কিন্তু উনি কিন্তু যদি ইচ্ছা করেন নিয়মিত দ্রুত হাঁটতে পারবেন। তো শুরু করবেন ধরেন আচ্ছা, প্রথম এর সাথে দিন। কি উনি কোনো ডাক্তারের পরামর্শ নেবেন কোনো রোগ হ্যাঁ, আছে কিনা এটা দেখার জন্য? এটা তো এগুলো করবেন, আমি প্রাথমিকভাবে বলছি। তো নিয়মিত হাঁটবেন, দ্রুত, অন্তত প্রতিদিন নিয়মিত 30 মিনিট করে হাঁটবেন। পাশাপাশি আমাদের জানতে হবে তার কোনো রোগ আছে কিনা, যে রোগের কারণে, সেটা হরমোনজনিত হতে পারে বা অন্য রোগ হতে পারে, যার জন্য ওনার ওজনটা বেড়ে যাচ্ছে। সুতরাং পাশাপাশি উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। উনি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখেন যে হ্যাঁ এমন কিছু পাওয়া গেল, পাশাপাশি সেই অনুসারে চিকিৎসাটা দিবেন। তাহলেই আপনার দেখা যাবে যে মোটামুটি আপনার স্ত্রী নীরব হবে। হ্যাঁ, ভালো ভালো হয়ে জি, আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক রয়েছেন সাথে। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনি আপনার টেলিভিশনের আওয়াজ বা ভলিউমটি কমিয়ে, শব্দটা কমিয়ে তারপরে প্রশ্নটি করুন। জি, বলুন। যে আমার 30-35 বছর, 35 বছর ধরে, 22 বছর ধরে বিয়ে হয়েছে। হ্যাঁ, তাহলে আমার বাচ্চা কাঁদতে হয় না, আর থাইরয়েডের সমস্যা। আমি আবারও বলছি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন।
এক, দুই হচ্ছে যে আপনার নিজের বয়স কত সেটি একটু জানান, তারপরে বলুন প্রশ্নটি। হ্যালো, হ্যালো, হ্যাঁ। আমার 22 বছর ধরে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমার 35 বছর। আচ্ছা, জি, হ্যাঁ। মনে করেন আমার বাচ্চা কনসেপ্ট হইতেছে না, হ্যাঁ, থাইরয়েডের সমস্যা। জি। আহ, আহ, থাইরয়েডের সমস্যা হচ্ছে, বয়স 35, বাচ্চা কনসিভ হচ্ছে না। আপনার মাসিক কি নিয়মিত হয়? মাসিক নিয়মিত। আচ্ছা, জি। আচ্ছা, আপনার 22 বছর যাবৎ বিয়ে হয়েছে। আপনার স্বামী কি আপনার সঙ্গে থাকেন নাকি বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন? আপনারা কি না, দুজনে? আমার স্বামী সঙ্গে থাকে। আচ্ছা, আপনার থাইরয়েডের সমস্যা বলেছেন, এই জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছি। এখন কি আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে আছে? আমরা একটা নির্দিষ্ট লেভেল বলি, সেরকম হ্যাঁ, এখন নিয়ন্ত্রণে আছে, দেখতেছি আপনি খেতে বলছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি হচ্ছে যে এখন কিন্তু আমাদের দেশে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ, কারণ 22 বছর অনেকগুলো দিন। 22 বছরে বিয়ে হয়েছে, এখন তার 35 বছর। হ্যাঁ, 22 বছরে বিয়ে হয়েছে, 35 বছর, তার মানে বেশ অনেক দিন। এই জন্য আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ আপনার অন্য কোনো সমস্যা আছে কি না, শুধু আপনারই না। এখন কিন্তু আমরা শুধু বলি যে মেয়েদের না, দুজনকেই যেতে হবে। এখন পুরুষদেরও কিন্তু বাচ্চা না হওয়ার পেছনে কারণ থাকতে পারে। সুতরাং আপনারা দুজনে একত্রে প্রাথমিকভাবে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। প্রয়োজনে যদি মনে করে উনি বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের কাছে রেফার করতে পারে, কিন্তু প্রাথমিকভাবে আপনাদের দুজনকে একসঙ্গে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তারপরে বলা যাবে যে কি সমস্যা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, মাসিকের অনিয়ম, তার মধ্যে একটি হচ্ছে অতিরিক্ত স্রাব, হ্যাঁ, হ্যাঁ, যেটা বলছি, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে থাইরয়েডের। জি, থাইরয়েডের আমরা আবার সেখানে ফেরত হ্যাঁ, যাব। আমরা বললাম যে থাইরয়েডের কারণে কম যেতে পারে। আরেকটা বললাম যে অতিরিক্ত, এটা হচ্ছে যে দেখেন আমার সামনে একটা মডেল আছে, যেটা হচ্ছে যে এখানে আপনি এদিকে ক্যামেরার দিকে ঘোরান। হ্যাঁ, ক্যামেরার দিকে দেখাচ্ছি। তো আমাদের সবচেয়ে কমন সমস্যা যেটা হচ্ছে যে এই জরায়ুর ভিতরে 3টা আস্তরণ, একটা বাইরের, এই লালটা হচ্ছে মাংসপেশি, আমরা বলি মাসল লেয়ার, আর ভেতরে। তো সাধারণত এই লাল যেটা মাংসপেশিতে কিছু টিউমার, ক্যান্সার না, আমরা বলি জরায়ুর টিউমার। সেটা খুব কমন নাম, আমরা অনেকেই কিন্তু জানি, আমরা লেমেনরাও জানি, যেটাকে আমরা বলি ফাইব্রয়েড। বিভিন্ন নাম আছে, আমরা ফাইব্রয়েড বলি। এখানে দেখা যাচ্ছে এই যে, তো এটা একটা আমাদের অনেক কমন সমস্যা। কি মাসিকের সমস্যা? মাসিক, অতিরিক্ত মাসিক যেতে পারে, অতিরিক্ত মাসিক। যে আমরা এই আলোচনায় আবার আসবো। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে, প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি গাজীপুর থেকে বলছি, নিশা। হ্যাঁ, বয়সটা বলুন। বয়স 34 বছর। হ্যাঁ, বলুন। জি, আমার প্রবলেম হচ্ছে আগে পিরিয়ড রেগুলারই হতো, কিন্তু সেকেন্ড বেবি যখন হলো, আমার সেকেন্ড বেবি হওয়ার কিছুদিন পর থেকে পিরিয়ড রেগুলারই হয়, কিন্তু হচ্ছে পরিমাণে অনেক কম হয়। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে ডক্টর দেখিয়েছিলাম। ডক্টর একটা আলট্রা দিয়েছিলেন, আলট্রাতে বললেন যে হচ্ছে আমার ওভারিতে সিস্ট আছে। এটা হচ্ছে প্রথম বেবি হওয়ার আগে আমি একটা সিস্ট অপারেশন করিয়েছিলাম। হ্যাঁ, ইদানিং আলট্রা করানোর পরে এটা বলছে উনি। এখন আমার সেই ক্ষেত্রে মানে কোন ডাক্তার দেখানো উচিত? এই সিস্টের কারণে কি পিরিয়ড ইরেগুলার, আবার ওয়েট বেড়ে যাচ্ছে? ডক্টর বিলকিস। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসককে দেখাবেন, কারণ আপনার এটা নিয়ে কিন্তু আমরা একটু আগেও আলোচনা করেছি, যে আমরা নামটা বলেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ। পলি মানে অনেক, সিস্ট মানে হচ্ছে যে ছোট ছোট পানির থলির মতো, যেটা হচ্ছে যে আমাদের এই ডিম্বাশয়ে হতে পারে। সেটা একটা অন্যতম প্রধান কারণ। অন্যান্য কারণও থাকতে পারে, যেহেতু আপনি বললেন যে এই সিস্টটা একটা ছিল, অপারেশন করিয়েছে, কিন্তু এটা বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বলতে পারবে না। সেই জন্য আপনি অবশ্যই একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। হ্যাঁ, যেমনটি আমরা আলোচনা করেছিলাম, ফাইব্রয়েড নামের ছোট ছোট টিউমার থাকলে এটা ছোট হতে পারে, বড় হতে পারে, এমনকি অনেক হতে পারে। হ্যাঁ, ঋতুস্রাবটা আরো যেটা হচ্ছে পারে যে আমাদের এই যে মাসল লেয়ার,
এখানে হচ্ছে ছোট ছোট সিস্টের মতো হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। আরেকটা দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইটা, হুম, অর্থাৎ এই যে যে আমাদের এন্ডোমেট্রিয়াম, হ্যাঁ, হাতটা আপনি সরান, ক্যামেরা ধরবে। এন্ডোমেট্রিয়াম, এটা এখানে না এসে মাংস পেশিতে চলে যায় অনেক সময়, আচ্ছা, বা অন্য জায়গায় ওভারিতে যেতে পারে, অনেক জায়গায়, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। অর্থাৎ এন্ডোমেট্রিয়াল লেয়ারটা অন্য জায়গায়, নিজের জায়গায় নিয়ে থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এতেও রক্তক্ষরণ, এতেও বেশ রক্তক্ষরণ হয়, ব্যথা হয়। তো এটা হতে পারে। আরও কিছু যে আমরা বললাম যে হরমোনজনিত কারণে হতে পারে, সেটা হতে পারে। তো কমন যেগুলো আমাদের হচ্ছে সেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস, ফাইব্রয়েড, এবং আরও কিছু হরমোনজনিত থাইরয়েড। আর অনেক সময় আমরা সব কিছু মানে পরীক্ষা নিরীক্ষা করে আমরা তখন তেমন কারণ খুঁজে পাই না, বিশেষ করে যদি আমাদের বয়সটা হয় যে পেরিমেনোপজ বলি আমরা, অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার উপক্রম, অর্থাৎ 45-এর কাছাকাছি, 40-এর পরে, তখন হরমোনজনিত কারণে, হরমোনের তারতম্যের কারণে আমরা সেটাকে বলি AUB, অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং, অথবা DUB, ডিসফাংশনাল ইউট্রাইন ব্লিডিং। অর্থাৎ আমরা কোনো অস্বাভাবিক, হ্যাঁ, আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু আমাদের মানে অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে। আপনাকে অনেক তো এবং ধন্যবাদ। অন্যান্য কারণেও হতে পারে, লিভারের কারণে, সেটা আলাদা, কিন্তু মূলত এগুলো আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতি নেওয়ার, সাথেই থাকুন। কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছি নারীর মাসিক চক্রের নিয়ম অনিয়ম। প্রফেসর ডক্টর বিলকিস বেগম চৌধুরী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তিনি আমাদের সাথে রয়েছেন। এবং সুপ্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। হ্যাঁ, যেমনটি আমরা বিরতির আগে কথা বলছিলাম, মাসিকের অনিয়ম, অতিরিক্ত রক্তক্ষরণ, আপনি বেশ কয়েকটা বললেন, আর কিছু বাকি রইল কি? হ্যাঁ, আরও কিছু বাকি আছে, যেটা আমরা আলোচনা করলাম যে অতিরিক্ত রক্তক্ষরণে, যেমন ফাইব্রয়েডের কথা বললাম, সেখানে কিন্তু রক্তক্ষরণটা হবে এমন যে আপনার সাইকেল চক্রটা যেটা আছে সেটা প্রতি মাসেই হবে, কিন্তু সেটা দীর্ঘ হতে পারে, অর্থাৎ 35 দিনের বেশি হতে পারে, অথবা তার ডিউরেশনটা 7 দিনের চেয়ে বেশি হতে পারে, অথবা পরিমাণটা, ধরেন আগে আপনার রক্ত প্রতিদিন প্যাড ইউজ করতো, স্যানিটারি প্যাড বা টাওয়েল বা যাই হোক না কেন, সে 3 থেকে 4টা বা 2 থেকে 3টা, এখন তাকে ইউজ করতে হচ্ছে 5 থেকে 6টা। তার মানে পরিমাণে বেশি যাচ্ছে, দীর্ঘ সময় ধরে থাকছে। এটি ফাইব্রয়েডে। এটা হচ্ছে মেনোরেজিয়া বলি আমরা টার্মটা, অর্থাৎ প্রতি মাসে মাসে হবে। কিন্তু আরেকটা যেটা আমাদের ভয়ঙ্কর, যেটা ক্যান্সার আমরা আমরা ভাবি। এই আলোচনাটা যাওয়ার আগে একজন দর্শকের ফোন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? জি, আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন এটা বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে রাজিয়া সুলতানা, আমার বয়স 35 বছর। হ্যাঁ, জি। আমার হচ্ছে একটা সমস্যা অনেক ছোটবেলা থেকে, সাদা স্রাবের। তো অনেক ডাক্তার দেখানো হয়েছিল, তো তারপরেও মানে আর কি ভালো হয়নি। তো লাস্ট বার আমি যখন দেখাইছি, তো উনি আমাকে 3টা ওষুধ দিছিল। ওষুধ 3টা খাওয়ার পরে মানে কমে গেছিল, আবার মানে এখন আবার বেশি হয়েছে। তো আমি এখন কি করতে পারি? জি, আচ্ছা, আপনার বয়স 35, আপনি বলেছেন যে আপনার মাসিক সাদা স্রাব অতিরিক্ত যায়। হ্যাঁ, হ্যাঁ। এটার সাথে কি কোনো দুর্গন্ধ আছে, কোনো চুলকানি আছে? এবং কোনো চুলকানি নাই। আচ্ছা, চুলকানি নাই, দুর্গন্ধ নাই, এবং না। আপনার মাসিক কি নিয়মিত হয়? হ্যাঁ, মাসিক নিয়মিত তো হয়। মাসিকের কোন সময়টাতে এই সাদা স্রাবটা বেশি যায়? মাঝামাঝি সময়ে যায় কি? এমনি তো অল টাইমেই আমার থাকে, কিন্তু পিরিয়ড যখন শুরু হয় তার আগ দিয়ে একটু বেশি হয় আর কি। হ্যাঁ, তার মানে হচ্ছে যে নারীর এই যে নারী জীবনে সাদা স্রাবটা কিন্তু থাকতে হবে। এই সাদা স্রাবটা নর্মাল যেটা, সেটা হচ্ছে কোনো চুলকানি থাকবে না, দুর্গন্ধ থাকবে না, এবং সেটা তার জায়গাটা হচ্ছে ময়েস্ট থাকবে, অর্থাৎ ভেজা ভেজা থাকবে। তবে তার হচ্ছে যে কাপড়ে লাগবে না, আমরা বলি আন্ডার গার্মেন্টসে লাগবে না।
কখনো লাগতে পারে সেটা মাসিকের মাঝামাঝি সময়ে, কারো কারো যেটাকে আমরা বলি যে ওভুলেশন টাইম, ওই সময়ে হরমোনজনিত কারণে অতিরিক্ত স্রাব একটু বেশি হতে পারে, পাতলা হতে পারে। এটা একদমই অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এটা যদি হয় তাহলে আপনার মানে ভয়ের কিছু নাই। কিন্তু তারপরেও আপনি যদি বলেন যে না অনেক ঝামেলা হচ্ছে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা বলি যে কিছু কিছু সময়ে যদি কোনো সমস্যা না পায় লিকোরিয়া বলি, অর্থাৎ আপনি সুতির ড্রেস পরবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, তারপরে সুষম খাবার খাবেন, একটু মাইল্ড এক্সারসাইজ করবেন, অর্থাৎ নিয়মিত একটু হাঁটা চলা ইত্যাদি। এ সমস্ত করলে দেখা যাবে যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে তাহলে হচ্ছে। কিন্তু যদি কোনো সমস্যা থাকে সেজন্য আপনাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই গাইনি চিকিৎসক। আচ্ছা, আমরা যেমনটি আলোচনা করেছিলাম, একটি বিপজ্জনক বা ভয়ঙ্কর কারণে অতিরিক্ত রক্তস্রাব হতে পারে, হ্যাঁ, সেটা কি? সেটা আমরা বলি যে অতিরিক্ত এবং আমরা বলি অনিয়মিত। আচ্ছা, আমরা যেটা কিন্তু এই আগের কারণগুলোতে বলছিলাম যে সেটা নিয়মিত হচ্ছে, হয় পরিমাণে বেশি বা অনেক সময় দীর্ঘদিন থাকছে। এটা হচ্ছে অনিয়মিত, কোনো সময় নাই, আজ হলো কাল হলো এর মধ্যে হচ্ছে ইত্যাদি হচ্ছে। তো এই যে অনিয়মিত ঋতুস্রাব, এটা কিন্তু আমরা তখন মনে করি যে একটা খারাপ কিছু, মানে ক্যান্সারের পূর্বাভাস, বিশেষ করে জরায়ুর মুখের ক্যান্সার বা বডির ক্যান্সারও, যেটাকে বলে আমরা এন্ডোমেট্রিয়াম বা জরায়ু মুখের সিএস সার্ভিক্স। তো এইগুলো হতে পারে। আরেকটা হতে পারে যেটা আমার এখানে দেখানো যাচ্ছে না, ছোট ছোট পলিপও থাকতে পারে। অর্থাৎ পলিপ মানে হচ্ছে যে আঙুরের থলির মতো বের হয়ে আসে। সেটা হচ্ছে যে এই ভেতরের আস্তরণ থেকে আসতে পারে, জরায়ুর মুখ থেকেও আসতে পারে। তো এই যে আঙুরের থোকার মতো আসে, এটার কারণেও কিন্তু অনিয়মিত রক্তস্রাব হতে পারে। সুতরাং যদি কারো এরকম অনিয়মিত রক্তস্রাব হয় এবং তার সঙ্গে, যেমন আমরা জানি জরায়ুমুখের ক্যান্সার হলে কি হবে, তার প্রথম দিকে তেমন কিছু হবে না, পরবর্তীতে দেখা যাবে যে মাঝখানে হচ্ছে, সাইকেলটা বোঝাই যাচ্ছে না, স্বামীর সাথে দৈহিক মিলনের সময় হচ্ছে যে সমস্যা, রক্ত আসছে। তো দ্রুত তার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেয়ে বুঝতে হবে যে আসলে তার সমস্যাটা। আরেকজন দর্শক রয়েছে, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি হাবিবা, যে আমি টঙ্গী থেকে বলছি। আমার বয়স? থাইরয়েডের সমস্যা আছে। আমার বয়স 35-36 এরকম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, থাইরয়েডের সমস্যা রয়েছে। আর জি, থাইরয়েডের সমস্যা আছে। তারপর আবার দীর্ঘদিন ধরে আপনার পিরিয়ডও হচ্ছে না, প্রায় 3-4 মাসের মতো হবে। আচ্ছা, এর আগে থেকে এরকমই হতো, ধরেন না আপনার যে 2 মাস 3 মাস কিংবা 1.5 মাস এরকম পরে পরে, এখন প্রায় 3-4 মাস হয়ে গেছে, তাও হচ্ছে না। জি, আপনি থাকুন আমাদের সাথে। আর আমার ওজন, শরীরের ওজন বাড়া, তারপর আবার যে দিকে শুই ওইদিকে ভারী হয়ে যায়, মানে কেমন ফুলে যায় এরকম। জি, আপনি থাকুন আমাদের সাথে। থাকুন। আচ্ছা, প্রথম কথা আপনি বলছিলেন যে আপনার থাইরয়েডের সমস্যা, আর মাসিক 3 মাস যাবত হচ্ছে না, ওজন বাড়ছে। প্রথম কথা আমরা বলবো আপনাকে যে আপনি কনসিভ করেছেন কিনা। এই মানে যদি কোনো নারী ধরেন তার 20 থেকে 45-এর মধ্যে আসে, আমরা প্রথম এক্সক্লুড করি যে তিনি গর্ভবতী কিনা। যদি না থাকে, আপনার একটা সমস্যা কিন্তু আমরা পেয়েই গিয়েছি, যেটা বলছেন থাইরয়েডের সমস্যা। তো থাইরয়েডটাকে ভালো করে চিকিৎসা করতে হবে, হরমোনটাকে। সেই হরমোনের জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার হরমোনটা একদম নিয়ম মাফিক ওষুধ খেয়ে নিয়মের মধ্যে আনতে হবে, নর্মালের মধ্যে আনতে হবে একটা। আরেকটা কিন্তু এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে ওজন, আমরা বলি যে শরীরের ওজন যদি 5 থেকে 10% কমানো যায় তাহলে তার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়, ইনক্লুডিং আপনার হচ্ছে যে এই মাসিকের সমস্যা। তাহলে আপনি আপনার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করেন, থাইরয়েড হরমোনের নিয়ম মতো ওষুধ খেয়ে সেটাকে, এবং থাইরয়েড হরমোন যদি একবার কারো থাইরয়েড ধরা পড়ে, আমরা কি করি যে একবার ওষুধ নিয়ে আসলাম, ডাক্তারের কাছে গেলাম, আর কিন্তু যাই না,
কিন্তু আপনাকে কিন্তু নিয়মিত চেক আপে থাকতে হবে। মাঝে মাঝেই 1-1.5 মাস পর পর যে অথবা 2 মাসের মধ্যে চেক করতে হবে যে আপনার এই হরমোনগুলো ঠিক আছে কিনা। এটা বাড়তে পারে, কমতে পারে, আপনার ডোজটা কি করতে পারে, বাড়ানো লাগতে পারে, কমানো লাগতে পারে। তো সেই জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিন। আর ওজনটা কমান। ওজন কমানোর জন্য কিন্তু আমরা আগেও আলোচনা করেছি অলরেডি, খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ। তো সব কিছু মিলে আমার মনে হয় এটা আপনার জন্য এমন কোনো কঠিন কাজ না, ঠিক হয়ে যাবে। জি ডক্টর বিলকিস, আপনাকে ধন্যবাদ। যেমনটি আমরা আলোচনা করছিলাম, জরায়ুর শরীর বা জরায়ু মুখের ক্যান্সারে রক্তক্ষরণটা বেশি হতে পারে। আপনি একটু আমাদের জানাবেন? অনিয়মিত এবং বেশি হ্যাঁ, হতে পারে। অনিয়মিত আচ্ছা হতে পারে। এটি কোন বয়সে বেশি হয়? আচ্ছা, আমরা যেটা বলি যে জরায়ু মুখের ক্যান্সারটা কিন্তু আমাদের এখন আমাদের জন্য 2টা পিক আছে। একটা হচ্ছে 35 বছর বয়সে, আর একটা হচ্ছে যে 45-এর পরে। এখন এই যে কেন, কারণ আমরা এখন যেটা বলছি যে আগে একসময় ভাবতাম নানা কারণে অনেক কারণে আমরা বলতাম, কিন্তু এখন গবেষণা করে দেখা গিয়েছে যে দি কালপ্রিট ইজ দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এসপিভি ভাইরাস। অর্থাৎ এই ভাইরাসটি কি করে, একটা এসপিভি ভাইরাস যেটা হচ্ছে সাধারণত সেক্সুয়াল কন্ট্যাক্টে তার পুরুষ সঙ্গী বা নারী সঙ্গীরও হতে পারে, এটা হচ্ছে যে জরায়ু মুখে যেয়ে তারপরে ওখানে আস্তে 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 একদম বাসা বেঁধে ওই জায়গাটাকে আমাদের হচ্ছে যে ওইখানকার টিস্যুগুলোকে অনিয়ন্ত্রিতভাবে কি হয়, বাড়তে থাকে। তো এই যে আমরা নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি করব, আমাদের এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে আমাদের একটা ভ্যাকসিন তৈরি হয়েছে, আমরা সবাই জানি, যেটাকে বলে এইচপিভি ভ্যাকসিন। এবং আমাদের কিন্তু এটা ন্যাশনাল প্রোগ্রামও শুরু হয়েছে, যেটা কিন্তু অলরেডি আমরা স্কুলেও শুরু করে দিয়েছি। কেন আমাদের বাচ্চাকে এই টিকা নিলে কি আমাদের নারীগণ সুরক্ষিত থাকবে? হ্যাঁ, বেশ সুরক্ষিত থাকবে। 90% আমাদেরকে হচ্ছে যে আমাদের সুরক্ষা দিবে, এবং সেটা শুরু করতে হবে সেক্সুয়াল কন্ট্যাক্টের আগে। অর্থাৎ আমরা কিন্তু এখন স্কুলে আগে এটা করতে, হ্যাঁ, সেক্সুয়াল কন্ট্যাক্টের আগে। তো একটা হচ্ছে স্কুলে এটা শুরু হয়ে গিয়েছে, যেমন 9 থেকে 14 বছর। বিবাহিতা তারা যদি এই ভ্যাকসিনটা নেয় তারাও তো সুরক্ষিত থাকবে। তারা সুরক্ষিত, তার আগে তাকে একটু টেস্ট করে নিতে হবে যে সে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আক্রান্ত কিনা, টেস্ট করে নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নেওয়ার সময় হলো, সাথেই থাকুন, দ্রুত ফিরে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পর্দায় দেখানো নম্বরে ফোন করে আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। অধ্যাপক ডক্টর বিলকিস বেগম চৌধুরী, আমার এক বন্ধুর আত্মীয় এক মেয়েটির বয়স 20 বছর, এখন পর্যন্ত তার ঋতুস্রাব শুরু হয়নি। এই বিষয়টা কি? এটা অবশ্যই অস্বাভাবিকতা। কারণ আমরা জানি জীবনের প্রথম ঋতুস্রাব কখন শুরু হয়, যেটাকে আমরা বলি মেনার্ক। এটা সাধারণত আমরা যদি গড়ে বলি 13 বছর বয়সে। এখন কিন্তু আরো আগে শুরু হয়ে যায়, অর্থাৎ 10 থেকে 14-র মধ্যে অবশ্যই হয়ে যায়, এবং গড়ে 13, এমনকি এখন আরো আগে শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, 8, 9 হয়ে যাচ্ছে, কিন্তু এবং 16 বছরের মধ্যে কিন্তু হয়ে যেতেই হবে। না হলে তার কারণগুলো খুঁজতে হবে। এখন তার মানে এই অস্বাভাবিকতা তার যেটা হতে পারে তার জন্মগতভাবে ত্রুটি হয়ে আছে। অর্থাৎ এই যে আমরা জরায়ুটা দেখেছি, এই জরায়ুটাই তার তৈরি হয়নি। আচ্ছা, একটা তার ডিম্বাশয় হয়তো কোনো ঝামেলা আছে, অথবা জরায়ু ঠিকই তৈরি হয়েছে, তার নিচের অংশটা তৈরি হয়নি, বা নিচের অংশ কোথাও কোনো ব্লক হয়ে আছে, যেটাকে আমরা পর্দা আছে। সুতরাং এটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যে একদম প্রথমে গেলেই এটা তারা ডায়াগনোসিস করতে পারবে এবং দ্রুত এর সমাধান করা যাবে। সুতরাং তাকে দ্রুত একজন চিকিৎসকের কাছে যেতেই হবে। এটা অস্বাভাবিকতা, এটি অস্বাভাবিকতা, একদমই অস্বাভাবিক। আচ্ছা, আপনি আরেকটা ব্যাপার বলুন, এটি খুবই গুরুত্বপূর্ণ। ইদানিং সরকারিভাবেও কথাটা বলা হচ্ছে, মেয়েদের স্কুলগুলোতেও বলা হচ্ছে, সেটি হচ্ছে
ঋতুস্রাব চলাকালীন স্বাস্থ্য বা মেনস্ট্রুয়াল হেলথ, এটি আসলে আপনারা কি বোঝান এবং কি করলে ঋতুস্রাব বা মাসিক চলাকালে একটি নারী বা একটি বালিকা সুস্থ থাকতে পারে? আচ্ছা দেখুন, এটা আসলেই আচ্ছা, দরকার। আলোচনায় যাওয়ার আগে একজন দর্শকের ফোন নেব। কে আছেন আমাদের সাথে প্রিয় দর্শক? আপনার নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে প্রবলেম আপনার সমস্যাটি তুলে ধরুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমি বগুড়া থেকে ফোন করতেছি। আপনার নাম, বয়স? আমার নাম জেসমিন, আমার বয়স 38 কত উপরে স্যার, কত? 38 এর উপরে। আচ্ছা, হ্যাঁ, বলুন। শোনা যাচ্ছে। আমার হচ্ছে প্রথম বাচ্চা আপনার সমস্যা, আমি সেকেন্ড বেবি নিব, আমার বেবি হচ্ছে না। আমি এর আগে আপনার চিকিৎসা করছি, উনি বলছে যে আমার নাকি বাচ্চা হবে না। হ্যাঁ, আমার মানে ওই বাচ্চা থলির নাড়ি নাকি একদম বন্ধ হয়েছে, পিরিয়ড আমার 3 মাস বন্ধ ছিল, তারপরে উনি ফলিকুল একটা ঔষধ দিচ্ছে, খাওয়ার পিরিয়ডটা হচ্ছে কিন্তু খুব কম। আমার কি আর বাচ্চা হবে না স্যার? জি, প্রফেসর চৌধুরী। এটা কিন্তু আসলে মানে আপনার যে বাচ্চা হবে না এটা কিন্তু বলা যায় না। আপনাকে চিকিৎসা করাতে হবে, আপনাকে নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। কারণটা খুঁজে বের করতে হবে। বিভিন্ন কারণেই কিন্তু আপনার এই সমস্যাগুলো হতে পারে। আপনি যেটা বলছিলেন আপনার একটা বাচ্চা আছে, তাই না? হ্যাঁ, জি। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখন চেষ্টা করছেন, বাচ্চা হচ্ছে না, এবং আপনি কি আপনার কোনো সমস্যা আছে কি? আমাদের এখন খুব আমরা বলি কিন্তু আমরা নর্মালরা বলি যে থাইরয়েডের সমস্যা আছে, এরকম কিছু আছে? কেউ বলেছে কি, বা আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন? অথবা আপনার ওজন বেড়ে যাচ্ছে কি না? না না, আমার আমার ওজনটা খুবই কম। আমার মানে থাইরয়েডের সমস্যা নাই, হট সমস্যা নাই, কোনো সমস্যাই নাই ম্যাম। মানে যারা হচ্ছে নার্ভ আমার বাচ্চা হবে না। আমি বগুড়াতে ডাক্তার দেখাইছিলাম, গাইনি বিশেষজ্ঞ। জি জি। উনি এই কথা বলছে যে আপনার আর বাচ্চা ধারণ ক্ষমতা নেই। এই কথাটা কিন্তু আমরা আপনাকে শুনে বলতে পারবো না, শুনে শুনে বলা এটা সম্ভব না। আপনি আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন। উনি কি বিশেষজ্ঞ চিকিৎসক নাকি এমনি ডাক্তার? এই বিষয়ে যিনি অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ, আপনি প্লিজ তার কাছে যান। জি, আপনাকে ধন্যবাদ প্রফেসর বিলকিস। আরেকজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, কে আছেন আমাদের সাথে? নাম, বয়স এবং কোত্থেকে ফোন করছেন জানিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। আপনার টেলিভিশনের শব্দ বা সাউন্ড বা ভলিউম একটু কমিয়ে নিন, কমিয়ে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যাঁ বলুন। আমার ম্যামের কাছে প্রশ্ন যে আমার হচ্ছে বয়স 37, আমার নাম মঞ্জিলা, হুম, আমি লালমনিরহাট থেকে বলতেছি। আমার হচ্ছে ডাক্তার দেখাইছিলাম, আমার তলপেটে কেন জানি এক সাইডে ব্যথা করে। আচ্ছা, হ্যাঁ, এখন ডাক্তার দেখাইছি, উনি বলছে আমার নাকি সিস্ট হয়েছে। জি, তা 2-3 মাস আর কি ওষুধ খাইছি, একটু ব্যথাটা ভালো হয়েছিল, আবার একটু সিস্টের পরিমাণটাও কমছিল, কিন্তু পরে ওষুধ খাওয়া বাদ দিছি, এখন আবার ব্যথাটা শুরু হয়েছে। আবার একটা আলট্রা করে দেখলাম যে আবার নাকি এটা বাড়ছে। এখন এই সিস্টটা আমি একজনের কাছে শুনছি অপারেশন করতে হবে। এই অপারেশন করতে গেলে কি আমার জরায়ুটা কাটিয়ে ফেলতে হয় আচ্ছা, আপনার নাকি এমনি? আপনার ঋতুস্রাব কি মাসিক কি স্বাভাবিক হয়? না, আমার 1.5 মাস 2 মাস পর পর হয়, আচ্ছা, জি, আবার বেশি দিন থাকে না, মানে হ্যাঁ। অনেক দুর্গন্ধ হয়, আবার অনেক সময় চুলকি করে, একটু কালো মানে কালচে ভাব আসে। আচ্ছা ঠিক আছে। আপনার যে 2 সিস্টটা দিন সে থাকে, মানে হ্যালো 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 অল্প হয় আর হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি বলছিলেন যে আপনার একটা সিস্ট আছে। তো এই সিস্টের একটা নির্দিষ্ট আহ, কি বলে সাইজ পর্যন্ত আমরা কিন্তু অপারেশন করতে বলি না, অথবা এই সিস্টের ধরন কি
সেগুলোর উপর চিন্তা করে আমরা বলি যে অপারেশন করতে হবে। সুতরাং আপনার শুধু প্রশ্ন শুনে আমি বলতে পারবো না যে আপনার অপারেশন করতে হবে কি হবে না। আপনাকে দেখতে হবে এবং আপনার আল্ট্রাসোনোগ্রামটা খুব ভালো মতো করে আপনার সেই সিস্টের সাইজ, সিস্টের ধরনটা কেমন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার পরে তারপরে আমরা ডিসিশন নিতে পারবো যে আপনার এই সিস্টটা অপারেশন করতে হবে নাকি এমনি এমনি চলে যাবে। অনেক সময় আমাদের কিছু সিস্ট হয় যেটাকে আমরা বলি যে আমাদের ভাষায় বলি ফিজিওলজিক্যাল, অর্থাৎ এমনিতেই হয়তো আসলো আবার চলে গেল। সুতরাং না দেখে কিন্তু আমি শুধু আপনার প্রশ্ন শুনে বলতে পারবো না যেটা অপারেশন করতে হবে কি হবে না। আপনি নিকটস্থ কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান প্লিজ। হ্যাঁ, আচ্ছা প্রফেসর বিলকিস, আপনি এখন আমাদের বলেন যে মিনিস্ট্রিয়াল হেলথ বা মাসিকের সুস্বাস্থ্য বলতে আসলে কি বোঝেন? আচ্ছা আমি আরেকটু আগের থেকে আসি, পেছন আমাদের থেকে আসি, খুব শেষ পর্যায়ে শেষ পর্যায়ে। কারণ মেনার যখন শুরু হলো, একদম একটা বাচ্চা কিছুই জানে না, তার 11 বছর বা 12 বছর বয়সে তার মাসিক হলো, সে ভয় পেয়ে যায় এটি কি, কোথা থেকে রক্ত আসছে, এবং সে এটার যত্ন নেওয়া জানে না কি করতে হবে না করতে হবে। সুতরাং তাকে প্রথম থেকে সবার জন্য, এটা শুধু ওই বাচ্চাটার জন্য না, সবাই আমাদের যে মেনস্ট্রুয়েশন হচ্ছে এখানে আমাদের দেখেন গ্রামে গঞ্জে কিন্তু এখনো অনেকে ন্যাকড়া ব্যবহার করে, যেটা হচ্ছে যেখানে সেখানে কাপড়ের টুকরা ব্যবহার করে, এবং তারা কি করে সেটা লুকিয়ে রাখে, অর্থাৎ লোকজন যেন না জানে। সবাই ভাবে যে এই মাসিক একটা অসুখ, এটা হচ্ছে যে এটা হলে অপবিত্র, কিন্তু এটা তো একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তো আমাদের যেটাকে যত্ন নিতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের 3 ধরনের জিনিস আছে, যেমন একটা বলি আমরা স্যানিটারি প্যাড বা টাওয়েল, অথবা কাপ আছে, অথবা আর একটা কি ট্যাম্পন বলি। কিন্তু আমাদের দেশের বেসিসে আমরা সাধারণত অভ্যস্ত যেটা স্যানিটারি প্যাড, এটাকে আমরা ইউজ করতে হবে। এটা ইউজ করতে হবে। আমি সকাল থেকে পরেই থাকলাম তা কিন্তু হবে না, যে আমার ভিজছে না, ইভেন যদি শোক নাও করে তাহলে ওটা মোটামুটি হচ্ছে 4-5 বার করে, 4 থেকে 6 বার করে চেঞ্জ করতে হবে। কারণ অনেকক্ষণ থাকলে এই ভেজা জায়গায়, এখানে এমনিতেই আমাদের এই জননাঙ্গের এখানে বিভিন্ন অর্গানিজম থাকে, তার ইনফেকশন হতে পারে। আরেকটা হচ্ছে যে সে এই প্যাডগুলো যখন ইউজ করবে এই সময়টাকে তাকে কি করতে হবে, তাকে সুস্বাস্থ্যকর বরাবরই ওই সময় আরো বেশি করে সুষম খাবার খাওয়াতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে, এবং তার ড্রেস সবকিছু হচ্ছে তাকে গোসল করাতে হবে। অনেকে বলে যে না, এটা গোসল করা যাবে না, তাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং তার যদি কেউ ডান্স করে ইত্যাদি করে, না করাই ভালো, করলে সেক্ষেত্রে হচ্ছে যে খুব হালকা এক্সারসাইজ, হালকা ব্যায়াম করতে পারে, কারণ যদি তার অতিরিক্ত রক্ত যায় তাহলে আরো বেশি রক্ত যাবে। তো এই সমস্ত নিয়মগুলো আমাদের মানতে হবে, এবং হাইজিনটা মেনটেন করার জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে প্যাড, স্যানিটারি প্যাডটা আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নারীর মাসিক ঋতুস্রাবের রক্ত হচ্ছে জীবনের প্রথম নিদর্শন, কারণ এই রক্তস্রাবটা জানানো দেয় যে এই নারীটি একজন মা হওয়ার উপযুক্ত হয়েছে, এবং কেবলমাত্র মানুষের প্রজন্মকে বহমান রাখতে পারে নারীর শরীর। সেখানে পুরুষের প্রয়োজন রয়েছে, কিন্তু নারী তো সন্তানটাকে ধারণ করে। এই ধারণ ক্ষমতার শুরু এবং শেষ এই মাসিক ঋতুস্রাবের রক্ত দিয়ে সংকেত দেয় প্রকৃতি। অতএব এর যে কোনো অসুখ, যে কোনো বিসুখকে সত্যিকারভাবে সঠিকভাবে চিকিৎসা করতে হবে, এবং নারীটিকে একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দিতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, নিরন্তর আপনাদের সুস্বাস্থ্য কামনা করি।